প্রার্থী আমাদের আপনাদের সকলের পরিচিত অমিতাভ দত্তের তরফ থেকেও আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তো এই যে নির্বাচন সামনে আগামী 9 তারিখে এপ্রিলে হতে যাচ্ছে, যদিও এটা মাত্র একটা কেন্দ্রের উপনির্বাচন, এই নির্বাচনের ফলাফলে আমাদের বর্তমান ত্রিপুরাজ্যের সরকারের তার অস্তিত্বের কোনো ধরনের অর্থাৎ সংখ্যাতত্ত্বের ভিত্তিতে কোনো প্রভাব ফেলবে না। কিন্তু তারপরও আমাদের পার্টি আমরা মনে করছি যে এই নির্বাচনের ফলাফলে ত্রিপুরাজ্যের রাজনৈতিক, অর্থনৈতিক বা সামাজিক যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই ক্ষেত্রেতে আগামী দিনের জন্য একটা সুদূর প্রসারী একটা দিক নির্দেশ দেবে, তার প্রভাব বিস্তার হবে। এটা এই কারণে, যদিও এই উপনির্বাচনে ভোট দেবে শুধু ধর্মনগরের বিধানসভা কেন্দ্রের নির্বাচন মণ্ডলী, কিন্তু সারা ত্রিপুরাজ্যের মানুষ গত 8 বছরে যে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্য দিয়ে আছে, যে গণতান্ত্রিক অধিকার, সংবিধান অধিকার আক্রান্ত, রুজি রোজগারের যে ব্যবস্থা এটা সংকুচিত, সমাজ জীবনের সর্বস্তরের বিশৃঙ্খলা, তা থেকে এই ধর্মনগর মহকুমা, ধর্মনগর শহর ত্রিপুরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর এবং বাণিজ্যিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রবেশদ্বার। গত 8টা বছর এটা যেন একটা আতঙ্ক নগরীতে পরিণত হয়েছিল। এই নির্বাচক মণ্ডলী তারা এই উপনির্বাচনে এই বিগত কদিন, আজকে আমি আমাদের কর্মী মিটিং করেছি, সেখানে আমাদের প্রার্থীর অভিজ্ঞতা, বিগত কদিন তিনি ঘরে ঘরে গেছেন, কর্মীদের অভিজ্ঞতা, মানুষের সাথে সংযোগ স্থাপন করেছেন। সেখানে যে সমস্ত যে ভোটাররা বা বিভিন্ন পাড়া, যেখানে বিগত 8 বছরে নানা কারণে ওইসব জায়গাতে আমাদের যাওয়ার যে সুযোগ বা সেই পরিবেশ এই না যে সেখানকার মানুষ আমাদেরকে এই যেতে দেন, কিন্তু পরিবেশ এমন তৈরি হয়েছিল। তারপর কিছু মানুষ যারা এই বর্তমান শাসক দল বা শাসক জোট, তাদের এই নানা অপপ্রচারের প্রলোভনের ফাঁদে পা দিয়ে মোহ তৈরি হয়েছিল তাদের কিছু হবে, তারা এটা যেরকমভাবে ব্যক্ত করেছেন, তো আমরা মনে করি এটা শুধু ধর্মনগর কেন্দ্রিক বা ধর্মনগরের মধ্যে তার এই সীমাবদ্ধ না, এটা সারা ত্রিপুরাজ্যের মানুষের তাদের যে অন্তরের কথা, তাদের জ্বালা যন্ত্রণার কথা এবং এ থেকে মুক্তি লাভের যে একটা অভিব্যক্তি, এটা প্রকাশিত হয়েছে এবং আগামী 9 এপ্রিল তারিখে এই ইভিএম এ তারই প্রতিফলন সেখানে ঘটবে। এটা হলো এই যে সামগ্রিক পরিস্থিতির কথা বলছি আমি। এখন রাজনৈতিক দিক থেকে আমি মনে করি এই যে পরিবেশ, এটাকে আবার অন্যদিকে দাবিত করার জন্য শাসক জোট তারা চেষ্টা করবে যেন তেন প্রকারে আবার মিথ্যার ফলশ্রুতি, চোখ রাঙ্গানি, প্রলোভন,
যা করে আসছে তারা করার চেষ্টা করবে, তাদের তরফ থেকে থাকবে। সেই জায়গাতে ধর্মনগরবাসীর কাছে আমাদের কি আবেদন আমরা নিয়ে যাব, শাসক জোটের তৈরি করা এই সমস্ত প্রতিবন্ধকতা এটাকে ভেদ করে প্রতিরোধ করে তাদের গণতান্ত্রিক যে অভিব্যক্তি বা চেতনা এটা যাতে প্রতিফলিত করার এই উদ্যোগ তারা নেয়। এটা কেন দরকার আপনারা লক্ষ্য করছেন, আমি খুব সংক্ষেপে বলছি, লম্বা কথা বলার সুযোগ তো নেই। গত 13 তারিখ থেকে আমাদের রাজ্যের বাজেট অধিবেশন চলছে। আপনারা সাংবাদিকরা এগুলি খোঁজ খবর লিখে রাখেন, আপনাদের পত্র পত্রিকা মিডিয়াতে এগুলো উঠেছে। এই বাজেটে যে গত 8টা বছরের এই সরকার যে তাদের প্রতিশ্রুতির সাথে যে বাস্তব যে কত ভিন্ন, কত দূরত্ব প্রতিটি ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, আইন শৃঙ্খলা, কর্মসংস্থান, একেবারে নগ্নভাবে সেই চিত্রগুলো ফুটে উঠছে। অথচ বাইরে সমস্ত ভালো ভালো মিষ্টি কথার ফুলঝুরি, আর মানুষের মগজ ধুলাই করার জন্য জনগণের অর্থ খরচ করে লক্ষ লক্ষ টাকার বিজ্ঞাপন, ফ্ল্যাক্স পোস্টার, এবং এটা যখন আমরা তুলে ধরেছি তারা বলে আগামী দিন নাকি আরো করবে। এত উদ্যত্তপনা। তো সেই জায়গায় এই নির্বাচনে শাসক জোটের প্রার্থীকে যদি এই রাজ্যের মানুষ, এই বিধানসভা কেন্দ্রের মানুষ যেভাবে তার এই ইচ্ছা ব্যক্ত করছে, এটা প্রতিফলিত করতে পারে, এই শাসক জোটের মধ্যে এই অহংকার, উদ্যত্তপনা এবং তারা যেভাবে ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে আছে, এখান থেকে তাদেরকে সংযত করা, এদের একটু যে আত্মশিক্ষা দেওয়ার একটা সুযোগ তৈরি হবে। গণতান্ত্রিক যে আমাদের যে পদ্ধতি প্রক্রিয়া এই ক্ষেত্রে, এই কারণে নির্বাচন সেই ফলাফল কোনো সরকারের অস্তিত্বে সেরকম কোনো ধরনের প্রভাব ফেলতে না পারলেও এটা খুবই জরুরি। আমি এর সাথে যুক্ত করতে চাই যে এডিসি নির্বাচন, এখানে এই ধর্মনগরেও আমাদের এই এডিসির ছোট্ট অংশ পড়েছে, আর সারা ত্রিপুরা যে রাজনীতির উত্তাপ এখনো পড়ে, শুধু ধর্মনগর শহরে কেন, যে এই বিজেপি, টিপ্রামথা এবং আইপিএফটির জোট কতটুকু যে জনবিচ্ছিন্ন, যে গত 2 মাস আমরা দেখেছি একই জোটে থেকেও জোটের 2 সর্দার বা 2 প্রধান, একদিকে মুখ্যমন্ত্রী, আরেকদিকে প্রদ্যুৎ মাণিক্য কিশোর, একটা আরেকটা মানে এই কি বলে ওই রাস্তাঘাটে যেরকম ভাবে ঝগড়া হয় সেই ভাষায় স্ট্রিট ল্যাঙ্গুয়েজে একটা আরেকটা দেখে নেবার এই হুমকি ইত্যাদি করিয়েছে। কিন্তু তারপরেও দেখা যায় যখন ফাইনালি ভোটের তারিখ ঘোষণা হল, আর মাত্র কটা দিন আছে নমিনেশন জমা দেওয়ার, 25 তারিখ শেষ হবে, অর্থাৎ ওয়ার্কিং ডে হিসেবে আছে 23, 24, 25। আমরা প্রধান বিরোধী দল এত আক্রান্ত, এত রক্তাক্ত, তারপরও 28টা কেন্দ্রের মধ্যে 23টা কেন্দ্রের প্রার্থী পদ আমরা জমা দিয়ে দিয়েছি বিশাল বিশাল মিছিল দিয়ে। আগামীকাল আমাদের বাকি 5 জনও করবেন। তারা এখনো তাদের মানে কোন কৌশলে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন এটাই তারা দিতে পারছেন না, প্রার্থী ঘোষণা করতে পারছেন না। কি কারণ? যে কারণে ধর্মনগরের মানুষ বিজেপি বা শাসক দল সম্পর্কে বিমুখ, একই কারণে
আজকে এডিস এলাকার মধ্যেও একদিকে বিজেপির হাতে, আরেকদিকে মথার হাতে যে ত্রিপুরাজ্যের সরলমতি, এই পিছিয়ে পড়া ট্রাইবেলরা যে নানাভাবে লাঞ্ছিত বঞ্চিত, তারই কারণে যারা বলে সিপিএম তথা বামফ্রন্টকে দেখা যাবে না, দূরবীন দিয়ে দেখতে হবে, কিন্তু এই সিপিএম বামফ্রন্টকে আটকানোর জন্য দুটো দল এত কথা বলার পরও এখন নিচু তলার মধ্যে এত দ্বন্দ্ব, কিন্তু উপর তলার মধ্যে নেতৃত্ব কিভাবে জোট করা যায় এটা নিয়ে ব্যর্থ চেষ্টা তারা করছে। তো সব মিলিয়ে আমি বলতে চাই যে আগামী 9 তারিখের এই উপনির্বাচন এবং 12 তারিখের এডিসি সাধারণ নির্বাচন, এটা ত্রিপুরাজ্যের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং এই রাজ্যটাকে ধ্বংসের হাত থেকে উদ্ধার করার প্রশ্নে একটা বিরাট একটা রাজনৈতিক সংগ্রাম। এই সংগ্রামে যে জনগণ এরা ক্রমশ বামপন্থীদের সাথে এগিয়ে আসছেন, আমরা এটা লক্ষ্য করছি এবং আপনাদের মাধ্যমে সেই জনগণের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের প্রার্থীকে এবং এডিসিতেও বামফ্রন্টকে জয়ী করার জন্য তারা তাদের চিন্তা চেতনা অভিজ্ঞতা এবং আগামীর স্বপ্নকে তারা জনশীলভাবে তারা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের পাশে দাঁড়ান। এগুলো আমাদের